নমস্কার বন্ধুরা, রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর অনেক দিন পরে আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। যদিও একটা কমন রেসিপি, প্রত্যেকেই জানেন আর ইউটিউবের থেকে তো প্রত্যেকেই জেনে গেছেন যে সেইটা হলো ডাক বাংলো মাটন বা মাটন ডাক বাংলো। এই ডাক বাংলো মাটনটা বেসিক্যালি রান্না প্রথম চালু হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশরা যখন এখানে যোগাযোগ ব্যবস্থা করার জন্য ডাকের ব্যবস্থা করেছিল আর একটা বাংলো করেছিল, সেই বাংলোতে মোটামুটি 3 জন করে কর্মচারী থাকতেন, সেটা সরকারি হোক আর বিদেশি হোক। তো সেই সরকারি কর্মচারীদের থাকা খাওয়ার জন্য যে খানসামা বা যে কুক থাকতেন তিনি রান্না করেছিলেন এই রেসিপিটি। একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, কম তেল মশলায় আর অল্প উপকরণে। সেই ডাক বাংলো মাটনটাই আমি কিভাবে বানালাম চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকুন মাটন ডাক বাংলো। আমার আজকের রেসিপি মাটন ডাক বাংলো বা ডাক বাংলো মাটন। একদম সিম্পল, ইজি, কুইক রেসিপি। যদিও এটা ব্রিটিশ আমলে তৈরি, কিন্তু এটা খুবই একটা জনপ্রিয় রেসিপি। সেই রেসিপিটাই আমি বানিয়ে নিয়েছিলাম কয়েকদিন আগে। তো সেটাই কিভাবে বানালাম আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। আর এটার মধ্যে মূলত আলু আর ডিম দুটোই যায়, আর একসঙ্গে বসিয়ে দিয়ে রান্নাটা করা যায়। আসলে তখনকার দিনে তো এত সুন্দর কিচেন বা এত মশলাপাতি ছিল না, ইনস্ট্যান্ট হাতের কাছে যা থাকতো তাই দিয়ে বানানো হতো এই ডাক বাংলো মাটন বা ডাক বাংলো চিকেন। তো এর জন্য সামান্য কিছু উপকরণ যে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি ডাক বাংলো মাটন বা মাটন ডাক বাংলো। রেসিপিটি বানাতে নিয়েছি 600 গ্রাম খাসির মাংস বা মাটন, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6টা ছোট সাইজের আলু, 3টে ডিম, 2টো টমেটো, সর্ষের তেল। মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ চিনি, 2টো তেজপাতা, 5টা লবঙ্গ, 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়েছি হলুদ গুঁড়ো। এখানে দেখুন 600 গ্রাম মাটনকে বা খাসির মাংসকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যদিও মাটন খুব বেশি ধুতে নেই, আর এখানে এই ডাক বাংলো মাটন বা চিকেন যেটাই রান্না করুন, ডিম আর আলুটা কিন্তু মাস্ট, মানে 1 পট ডিশও বলতে পারেন। তো এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর মাটনটাকে ভালো করে ধোয়ার পরে এখানে লেবুর রস না থাকলে ভিনিগারও ইউজ করতে পারেন, হলুদ গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর সঙ্গে অবশ্যই দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল আর সামান্য একটু পেঁপে, কাঁচা পেঁপে এরকম খোসা সমেত টুকরো টুকরো করে নিয়েছি। কেন কি তখনকার দিনে না এত প্রেশার কুকারেরও চল ছিল না। তো হঠাৎ করে সাহেবরা এসে গেলে বা কোনো সরকারি কর্মচারী এসে গেলে তখন খানসামা বা যে কুক থাকতেন তার কিন্তু রান্না করতে সময় লাগতো। তো খাসির মাংস সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, সেই জন্য তারা কাঁচা পেঁপে গাছেই হয়তো থাকতো সেই বাংলোর, ইনস্ট্যান্ট সেই পেঁপে এখানে মাখিয়ে রেখে রান্নাটা করলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে রান্না হয়ে যেত। তাই আমিও এখানে এরকম খোসা সমেত কাঁচা পেঁপে দিয়ে নিয়েছি। তো মাংসটা মোটামুটি ম্যারিনেট হতে থাক, ততক্ষণে আমি কিন্তু পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার আলু ও ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, পেঁয়াজটা কেটে নেব, টমেটোটাও কেটে নেব। এখানে 600 গ্রাম মাটনের জন্য আমি 2টো এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি আর চপিং বোর্ড নিলাম না, হাতেই স্লাইস করে নিচ্ছি, কেন এটা রাফলি চপড করলেও হয়। আপনারা চাইলে এটা কিন্তু গ্রেট করেও নিতে পারেন, তাছাড়া কিন্তু এটা একদম ফাইনলি চপড করে কুচিয়েও দিতে পারেন। তো আমি যাই হোক পেঁয়াজটা এইভাবে হালকা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একইভাবে টমেটোটাও রাফলি চপড করে নেব। সাধারণত এই ডাক বাংলো মাটন বা ডাক বাংলো চিকেন এটা কিন্তু রান্না হতো ডেচকি বা কড়াইতে, কিন্তু আমি সময় ও গ্যাস দুটোই সাশ্রয় করার জন্য কিন্তু বানিয়ে নেব প্রেশার কুকারে। তো যাই হোক দেখুন পেঁয়াজটা আমি সুন্দর
করে কাটছি। পেঁয়াজটা কেটে নিয়ে টমেটোটা কেটে নিয়ে নেক্সট স্টেপে আসছি। দেখুন পেঁয়াজটা আমার সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেল। আর আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি তাই জন্য আমি শুকনো লঙ্কা এখানে ইউজ করিনি, তবে কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো হয় সেই লাল লঙ্কা অবশ্যই ইউজ করেছি। দেখুন টমেটোটাকেও কিন্তু রাফলি চপ করে নিচ্ছি, কেন সবই গলে যাবে। তো দুটো টমেটোই আমার কেটে নেওয়া হয়ে গেল। তখনকার দিনে এই বা ডাক বাংলো মাটন বা চিকেন রান্না করতে কতটা দইয়ের ব্যবহার করা হতো জানি না, কেন কি তখনকার দিনের বাংলোগুলো হাই রোডের ওপরে অবস্থিত হলেও যোগাযোগ ব্যবস্থা দুর্গম থাকায় দোকানও এত কাছাকাছি ছিল না, তাছাড়া অনলাইনেরও ব্যবস্থা ছিল না। সেই জন্য ওখানকার কুকেরা কি করতো, টমেটো যদি থাকতো তো ঠিক আছে, না হলে কিন্তু পাকা তেঁতুলের কাঠ ইউজ করতো এই ডাক বাংলো মাটন রান্না করতে। তো যাই হোক, দেখুন লবণ হলুদ থেকে যে প্লেটে নিয়েছি সেখান থেকেই লবণ আর হলুদ গুঁড়ো নিয়ে আমি আলু আর সিদ্ধ ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজটাকে ভাজবো, তারপরে কিভাবে রান্না করছি চলুন এক এক করে শেয়ার করি। ডিমগুলো তেলে দিলে যেহেতু ফুটবে সেহেতু আমি একটু কাট লাগিয়ে নিলাম। গ্যাসটা অন করে আমি ডিরেক্ট প্রেসার কুকার বসিয়ে দিলাম। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি, এটা আবারও বলছি এটা সাধারণত ডেচকি বা কড়াইতে রান্না হতো। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে প্রেসার কুকারে সারা গায়ে একটু মাখিয়ে গরম হতে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ দেশি ঘি। তেলটা দেখুন খুবই সামান্য, 1 চামচ আমি মাটনের মধ্যে মাখিয়েছি আর এখানে 3 টেবিল চামচ দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের জায়গায় আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু দারুণ টেস্ট হবে। এইবার ঘিটা একটু মেল্ট হবে কিন্তু জ্বলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তেল আর ঘিটা হয়ে গেলে আমি হামলদিস্তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনিটা সামান্য থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর 5-7টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে প্রথমেই যে সিদ্ধ করে ডিমটা রেখেছি সেই ডিমটাকে একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন ডিমটাকে নাড়াচাড়া করে হালকা একটু রং ধরলেই ডিম 3টেকে তুলে নেব। একটু নাড়াচাড়া করলেই কিন্তু রং ধরে যাবে, তবে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন ডিমগুলো আমার নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এইবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে আবার আমি সেম তেলেই কিন্তু দিয়ে দেব যে আলুগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই 6টা আলু, এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি বলে আলুগুলো গোটা গোটা রেখেছি। আপনারা আলু যদি বড় নেন মাঝখান থেকে ফালি করে দেবেন। আর এখানে 3টে ডিম নিয়েছি, কেন কি ব্রেকফাস্টে আমি ডিম খেয়েছিলাম আর যেহেতু 3 জনের জন্য রান্না করছি তাই আমি 3টে ডিম নিয়েছি আর 6টা আলু আর 600 গ্রাম মাটন নিয়েছি। তো এবার আলুগুলোকেও কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি আলুগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি। যে পাত্রে ডিম নিয়েছিলাম সেই পাত্রে ভাজা আলুগুলোকে তুলে রেখে দিলাম। এবার এই সেম তেলটার মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজগুলো দুটো স্লাইস করে নিয়েছি সেই সম্পূর্ণ পেঁয়াজ। এখানে কিন্তু আপনারা বাটা পেঁয়াজও ইউজ করতে পারেন বা মাংসের সাথে কাঁচাও মাখিয়ে দিতে পারেন। তো পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আর যে দুটো তেজপাতা নিয়েছিলাম সেই তেজপাতা, কোনো তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তাতে করে তাড়াতাড়ি বেশ নরম হয়ে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। তবে খুব বেশি লাল করব না। সম্পূর্ণ পেঁয়াজটা বেশ নরম হয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। আপনাদের এরকম কাছে নিয়ে দেখাচ্ছি, এর থেকে আর বেশি লাল বা পোড়া পোড়া করব না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা পেঁপে দিয়ে সেই সম্পূর্ণ মাটনটা এবার প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। প্রেসার কুকারের মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে মাটনটাকেও মিনিট 5 সময় ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। আর মাংসের মধ্যে যদি জল থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আর মশলা তো এর ভিতরে সম্পূর্ণ দেয়াই আছে, আস্তে আস্তে এটা কষতে থাকবে। আর যেহেতু আমি একটু চর্বি এনেছিলাম সেইটাও গলে কিন্তু খুব সুন্দর কালারও হবে, তেলও হবে। এইবার প্লেটের মধ্যে যে সামান্য হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আর যে সামান্য চিনি নিয়েছি সেইটা। চিনিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করতে পারেন। এরপরে কেটে রাখা টমেটো দুটোও দিয়ে দিলাম।
টমেটো দুটো গলে মাংসের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষাতে থাকবো। আর পেঁয়াজ ও টমেটোর থেকে যে জলটা বেরোবে আর মাংসের যে নিজস্ব জলটা বেরোবে, তাতে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে অনেকটাই কষে যাবে। এইভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু উষ্ণ গরম জল দেব। যদিও এটা ডেচকিতে রান্না করলে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হতো, কিন্তু এটা আমি যেহেতু কষিয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, একদম ঝটপট করে হয়ে যাবে। তো মাংসটা কষতে থাক, আর এটা কিন্তু ঢাকা বন্ধ করব না। আর আপনাদের যে বলেছিলাম যে মাংসের চর্বি এনেছি, এই দেখুন এরকম 2 টুকরো সাদা চর্বি এনেছি। এই চর্বিটাতে কালারটা যেমন সুন্দর আসবে, তেমন কিন্তু মাংসের কম তেল দিয়েও রান্না করলে বেশ তেল বোঝা যাবে। তো এই চর্বিটাও সুন্দর গলে যাবে। আর এই চর্বিটা আপনারা যদি কেউ না খেতে চান তাহলে অবশ্যই অপশনাল, এটাকে স্কিপ করতে পারেন। তো এবার আমি প্রেসারের ঢাকনা বন্ধ করে দিলাম। মাংসটা ভালোভাবে কষে গেছে, মোটামুটি 5 থেকে 7টা সিটি দিয়ে নেব, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে রাখবো। মিডিয়াম টু হাই ফ্লেমে 5টা সিটি দেব, আর লো টু মিডিয়াম হিটে আমি আরও 3 থেকে 4টে সিটি, মানে 7 থেকে 8টা সিটি দিয়ে নর্মাল রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করব। তাহলেই কিন্তু মাংসটা একদম সুসিদ্ধ হয়ে যাবে। আর এখানে খুব বেশি জল দেব না, কেন কি এটা কিন্তু বেশি জল হবে না, একটু ড্রাই মতন হবে। তো মাংসটা আমার সুন্দর করে সিটি এসে যাচ্ছে। এরপরে গ্যাসটা অফ করে নর্মাল রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে প্রেসার কুকারটা গ্যাসের ওপরেই থাকবে। নর্মাল রিলিজ হয়ে আপনাদের দেখাচ্ছি প্রেসার কুকারটা খুলে কেমন হলো আমার ডাক বাংলো মাটন কারি। অতীব সুস্বাদু হয়েছে, যদিও আমার এটা খাওয়া হয়ে গেছে, তারপরেই ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি। ডাক বাংলো মাটন তো রেডি। তো ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখুন প্রেসারটা নর্মাল রিলিজ হয়ে গেছে। এইবার খুলে দেখাচ্ছি কেমন হলো ডাক বাংলো মাটন। আর আমি মাটনটা যখন সিটি দিয়েছি তখন কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা, কিন্তু ডিমটা তখন দেইনি। ডিমটা এখন নামানোর পরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে, কেন কি ডিমটা কিন্তু বয়েল করা প্লাস ভাজা রয়েছে। আর দেখুন চর্বি গলে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে, আর কেমন কালারটাও কিন্তু হয়েছে। এটা একদম শুকনো হবে না, আবার একদম পাতলা ঝোলও কিন্তু হবে না, বেশ মিডিয়াম একটা ঘন ঘন কারি হয়েছে এই ডাক বাংলো মাটন। রান্না তো হয়ে গেছে, এইবার পরিবেশনের পালা। তো আমি প্রেসার কুকারটা নিয়ে আর একটা বাটি নিয়ে নিলাম। এবার আমি আলু, ডিম আর মাটন দিয়ে পরিবেশন করে দেব। আর মাংসটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো আপনাদের একদম কাছে নিয়ে দেখাচ্ছি, দেখুন মাংসটা একদম সফট হয়ে গেছে। আর পেঁপে যেহেতু দেয়া ছিল, এইবার এরকম বাটিতে আমি সার্ভ করে দেব মাটন, আলু আর ডিম। ডিমটা আপনারা এখানে গোটাও দিতে পারেন, আবার হাফ করেও দিতে পারেন, তাহলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে আর ডিমের ভেতরেও কিন্তু একটু ঝোল লেগে ডিমটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়ে যাবে। তো আমি আলু দিয়ে দিলাম, আর ঝোল দিয়ে দিলাম, মাটন দিয়ে দিলাম। আর ঝোলটা তুলছি, আশা করি দেখে বুঝতে পারছেন ঝোলের ঘনত্বটা কতটা রেখেছি। এইবার যে ডিমটা নিয়েছি সেই ডিমটাকে আমি মাঝখান থেকে 2 ফালি করে দিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, তেমন কিন্তু এই ডিমের ভেতরেও কিন্তু একটু ঝোল ঢুকে ডিমটা খেতেও কিন্তু সুস্বাদু হয়ে যাবে। তো পরিবেশন করে দিলাম। এরপরে আমি ভাত, মাটন আর বানিয়েছিলাম একটু ঢেঁড়স বা ভেন্ডি ভাজার আগের দিনে ছিল একটু কাঁচা মুগ ডাল। তো আর ডিনারেও কিন্তু এটাই খেয়েছি, তবে ডিনারে খেয়েছি রুটি দিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আর হায়দ্রাবাদের ভিডিও কিন্তু আমার এখনও শেষ হয়নি। হায়দ্রাবাদে আরও 3টে স্পট সুন্দর সুন্দর দেখানোর বাকি আছে, যেগুলো আমি দেখে এসেছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া রামোজি ফিল্ম সিটি, এটা তো অবশ্যই যেতে হয়, সেখানেও গেছি, সেই ভিডিও আসবে 2-3টে পার্টে। তো নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও।